ইউরোপের ইতিহাসে হোমার যেমন প্রথম মহাকবি, তেমনি গদ্য রচনার ক্ষেত্রে আরেকজন ব্যক্তিত্ব হলেন হেরোডোটাস, যিনি ইতিহাসের জনক নামে পরিচিত। তার মহান সৃষ্টি যুগ যুগ ধরে প্রেরণা জুগিয়ে চলেছে পরবর্তী লেখকদের। শ্রেষ্ঠ রচনার একটা মান নির্দিষ্ট করে দিয়েছিলেন হেরোডোটাস। গদ্য সাহিত্যে যেমন তেমনি হেরোডোটাসকে বলা হয়েছে ইতিহাসের জনক। ইউরোপের ইতিহাসের সূচনা হয়েছিল তারই হাতে। প্রাচীন ঘটনাবলী ফিরছিল লোকের মুখে মুখে। সেই সব কাহিনী যাতে কালের গর্ভে চিরতরে হারিয়ে না যায়, সেই কারণে সেই সব সংগ্রহ করে হেরোডোটাস রচনা করেছিলেন তার ইতিহাস গ্রন্থ। গ্রিক আর বিভিন্ন বর্বর জাতিগুলির মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, যুদ্ধের কারণ নির্ধারণ করেছিল সেসব উল্লেখযোগ্য ঘটনা সমস্তই দীর্ঘ গবেষণার মধ্য দিয়ে তিনি গ্রন্থবদ্ধ করেছিলেন। বিগতকালের বিলীয়মান ঘটনাবলী সযত্নে সংগ্রহ করে সাজিয়ে যিনি রচনা করেছিলেন ইতিহাস, সেই ইতিহাস পুরুষ হেরোডোটাসের নিজের জীবন কাহিনী কিন্তু হারিয়ে গেছে কালের গর্ভে। মহাকালের কি বিচিত্র পরিহাস! হেরোডোটাসের জন্মসাল নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদের নিষ্পত্তি হয়নি আজও। কারোর মতে সময়টা 484 খ্রিস্টপূর্বাব্দ, কেউ বলে থাকেন 480 খ্রিস্টপূর্বাব্দ। তবে জন্মস্থান নিয়ে কোনো দ্বিমত নেই। হেরোডোটাস জন্মেছিলেন এশিয়া মাইনরের দক্ষিণ পশ্চিমে কাবিয়ার প্রসিদ্ধ নগরী হেলিকারনাসে। রানী আর্টেমিসিয়া তখন রাজত্ব করতেন সেখানে। শৌর্য ও বীরত্বের জন্য রানী আর্টেমিসিয়া সেই কালে সকলের শ্রদ্ধা আকর্ষণ করেছিলেন। তিনি সালামিসের বিখ্যাত জলযুদ্ধে জেরেক্সের জন্য লড়াই করে বিজয়িনী হন। হেরোডোটাসের যখন যুবা বয়স, সেই সময় হেলিকারসাস এই নগরে শাসনভার ছিল রানীর নাতি কুখ্যাত লিগডামিসের ওপর। প্রজা নিপীড়নের জন্য এই শাসক অর্জন করেছিলেন কুখ্যাতি। সেই সময় এই দেশের অধিপতি ছিলেন পারস্যের মহান রাজা আর্টারেক্সো। অত্যাচারী লিগাডামিসের উৎপীড়নে ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন প্রজাসাধারণ। পারস্য অধিপতির অধীনতা মুক্ত হয়ে অত্যাচারী শাসককে দলিত করে গ্রিক নগরের স্বাধীনতা প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে গড়ে উঠেছিল এক গোপন বিপ্লবী দল। সেই দলের প্রধান নেতা ছিলেন হেরোডোটাসের কাকা পানিয়াসিস। তিনি সুখ্যাত হয়েছিলেন মহাকাব্য রচনা করেও। গুপ্তচরদের মাধ্যমে খবর সংগ্রহ করে বিপ্লবী দলের কর্মোদ্যোগ বন্ধ করতে উদ্যোগী হলেন লিগাডামিস। পানিয়াসিসকে অবিলম্বে বন্দী করলেন তিনি এবং তাকে দিলেন মৃত্যুদণ্ড। এই ঘটনার ফলে অনিবার্যভাবেই রাজনৈতিক সংঘর্ষে জড়িয়ে পড়লেন হেরোডোটাস। ফলে তাকেও দেশ ছেড়ে পালাতে হলো। তিনি আশ্রয় নিলেন সামোসে। নির্বাচনের দিনগুলো খুব সুখকর ছিল না তার, তবু দীর্ঘ 7 বছর তাকে সেখানেই থাকতে হয়। এই সময়ের মধ্যে তিনি শিখে নিলেন আইওনিয়া প্রদেশের ভাষা। পরবর্তীকালে এই ভাষাতেই তিনি লিখেছেন তার ইতিহাস গ্রন্থ। কালের ইতিহাসে হেরোডোটাসের স্বেচ্ছা নির্বাসনের ঘটনাটি হয়তো কোনো গুরুত্বই পেত না যদি না তিনি ইতিহাস রচনার কাজে হাত দিতেন। আর নির্বাচনে না এলে ইতিহাস রচনার প্রেরণাও তার মধ্যে কোনোদিন জাগত না। সেই কারণে অত্যাচারী লিগডামিসের সঙ্গে হেরোডোটাসের রাজনৈতিক সংঘর্ষ তার নির্বাসিত জীবন মানবজাতির ইতিহাসে বিশেষ দিকচিহ্ন হিসেবে চিহ্নিত হয়ে আছে। সামোসে আসার পর নিষ্ক্রিয় হয়ে বসে থাকতে পারেননি হেরোডোটাস। উদ্যমী পুরুষ ছিলেন তিনি। পর্যবেক্ষণ ক্ষমতা ছিল তার জন্মগত, তাই কোনো নির্দিষ্ট কাজে এক জায়গায় আবদ্ধ থাকেননি তিনি। কর্মান্তরের সঙ্গে ঘোরাঘুরি করেছেন, স্থানান্তরেও। এক দেশ থেকে আরেক দেশে ঘুরেছেন, সেখানকার জনজীবনের সঙ্গে মিশেছেন, রাজনৈতিক পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন। এই পর্যটক জীবনেই তার দৃষ্টি আকৃষ্ট হয় দেশের প্রাচীন ইতিবৃত্তের প্রতি। যত্নের সঙ্গে সেসব তিনি সংগ্রহ করেছেন, প্রথিত করেছেন তার ইতিহাস গ্রন্থে। গোটা গ্রিক সাম্রাজ্যই পরিভ্রমণ করেছিলেন হেরোডোটাস। মিশরের প্রাচুর্য, সম্পদ, তার জ্ঞান বিজ্ঞান ও শিল্পচর্চার বৈচিত্র্য তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে। হেরোডোটাস এথেন্স পরিভ্রমণ করেন। শোনা যায় পেরিক্লিসের সঙ্গেও তার সাক্ষাৎ হয়েছিল। এখানেই 446 খ্রিস্টপূর্বাব্দে এথেন্সের নগর সমাজে তিনি প্রথম তার ইতিহাস পড়ে শোনান এবং পুরস্কার হিসেবে তাকে দেওয়া হয় 10টি মুদ্রা। প্রচলিত পুরাতন কাহিনীগুলো যা তিনি তার ইতিহাস গ্রন্থে বিবৃত করেছিলেন, সবই সংগ্রহ করেছিলেন প্রাচীন মানুষদের কাছ থেকে। প্রতিটি কাহিনী তিনি যুক্তি দিয়ে বিচার করে যথার্থতা নিরূপণ করেছিলেন। সতর্কভাবে বিচার বিশ্লেষণ না করে কোনো বিষয়ই লিপিবদ্ধ করতেন না হেরোডোটাস। তার এই ইতিহাস চর্চা ছিল গভীর গবেষণার নামান্তর।
হেরোডোটাসের গ্রন্থে প্রধানত স্থান পেয়েছে প্রাচীন গ্রিসের গৌরবগাথা। গ্রিকদের সঙ্গে যুক্ত নয় এমন কীর্তি কাহিনীও তিনি লিপিবদ্ধ করেছিলেন। গ্রিক এবং পারস্য সম্রাটদের বিভিন্ন সময়ের সংঘর্ষের ইতিবৃত্তের নির্ভরযোগ্য বিবরণ তার ইতিহাস গ্রন্থ থেকেই পাওয়া যায়। বলা বাহুল্য, এইসব ঘটনার উৎস যে রাজনীতি বা অর্থনৈতিক চাহিদা তা তিনি অনুধাবন করতে পেরেছিলেন। বৃহৎ ঘটনা ও বিশিষ্ট ব্যক্তিত্বের বিবরণের পাশাপাশি ছোটোখাটো চরিত্র বা ঘটনার কৌতূহলোদ্দীপক দিকগুলিকেও তিনি লিপিবদ্ধ করেছেন তার লেখায়। ফলে পুরা কাহিনীগুলির সঙ্গে সমাজ ও জনজীবনের চিত্র নির্ভরযোগ্যভাবে পাওয়া গেছে হেরোডোটাসের লেখায়। অবশ্য হেরোডোটাস নিজে তার রচনার এই বিভাগীকরণ বা নামকরণ করে যাননি। কাজটি করেছিলেন আলেকজান্দ্রিয়ার এক বিশিষ্ট ব্যক্তি। তিনি গ্রন্থটি সম্পাদনা করেন। সামোসে 7-8 বছর ছিলেন হেরোডোটাস। অত্যাচারী লিগডামিসের পতন হলে তিনি আবার হেলিকারনাসে ফিরে আসেন। হেলিকারনাসাস তখন এক শাসক গোষ্ঠীর অধীনে। দুর্ভাগ্যের বিষয়, তাদের সঙ্গেও তিনি মানিয়ে চলতে পারলেন না। ফলে তাকে আবার সেই দেশ ছাড়তে হলো। তিনি চলে এলেন এথেন্সে। সেই সময় এথেন্স মহানগরী বিশ্বের শ্রেষ্ঠ সাংস্কৃতিক কেন্দ্ররূপে স্বীকৃত। বিশিষ্ট জ্ঞানীগুণীর সমাবেশ এখানে। হেরোডোটাস পাকাপাকিভাবে এথেন্সেই বসবাস শুরু করলেন। বিখ্যাত নাট্যকার সোফিক্লিসের সঙ্গে এখানেই বন্ধুত্ব গড়ে ওঠে তার। সম্ভবত পেরিক্লিসের সঙ্গেও তার পরিচয় হয়েছিল এখানেই। ইতিহাসের নেশায় হেরোডোটাস পুরোপুরি পর্যটকের জীবন গ্রহণ করেন। এথেন্সকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছেন তিনি। যেখানেই গেছেন সেখানেই সন্ধান করেছেন ইতিহাসের উপাদান, শুনেছেন, জেনেছেন, বিচার বিশ্লেষণের পরে সেসব লিপিবদ্ধ করেছেন। সেকালে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ বা পর্যটন ব্যবস্থা মোটেই নিরাপদ ছিল না। দস্যু তস্করের ভয় ছিল সর্বত্র। মিশরের দক্ষিণাঞ্চলে পরিভ্রমণ করেছেন তিনি। পারস্যের অ্যাবাদান অঞ্চল, লুসা, একবাটানা নগরেও গেছেন ব্যাবিলন হয়ে। ক্রিমিয়া, বর্তমান জর্জিয়া অঞ্চল ছাড়াও সমগ্র সিরিয়া উপকূল অঞ্চল তিনি জলপথে পরিভ্রমণ করেন। লিবিয়া, এপিরাস, থেসালি, অ্যাটিকা, পিলোপনিস, গ্রিসের প্রায় সমস্ত প্রান্তেই ঘুরে বেরিয়েছেন হেরোডোটাস। কেবল ইতিহাসের উপাদান সংগ্রহের জন্যই হেরোডোটাস প্রথম এমন ব্যাপক ভ্রমণ করেন। সংগৃহীত প্রতিটি বিবরণ বা তথ্য তিনি বিভিন্নভাবে যাচাই করার পরই লিপিবদ্ধ করেছেন। এ বিষয়ে তার নিষ্ঠা ছিল অসাধারণ। তার দ্বিতীয় গ্রন্থে তিনি নিজেই উল্লেখ করেছেন একটি মাত্র তথ্য যাচাই করার জন্যই তাকে যেতে হয়েছিল সুদূর টাইরেতে। ইতালির দক্ষিণ প্রান্তে 444 খ্রিস্টপূর্বাব্দে এথেন্স নতুন উপনিবেশ স্থাপন করেছিল। পত্তন হয়েছিল নতুন নগর। দেশের বিশিষ্ট ব্যক্তিরা বসবাস করেছেন সেখানে। এথেন্সের সুবিখ্যাত বাগ্মী লাইসিয়াস এখানে ছিলেন। হেরোডোটাসও বসবাস করেছেন এই নগরে। তিনি এথেন্স এসেছিলেন 432 খ্রিস্টপূর্বাব্দে। তার ইতিহাস গ্রন্থের কাজ শেষ হবার আগেই 426 খ্রিস্টপূর্বাব্দ থেকে 415 খ্রিস্টপূর্বাব্দের কোনো এক সময়ের মধ্যে পরলোক গমন করেন ইতিহাসের জনক হেরোডোটাস। কাজ অসমাপ্ত রেখে বিদায় নিয়েও হেরোডোটাস কর্মকৃতির জন্য যে ঐতিহ্য সৃষ্টি করে গেছেন, পরবর্তীকালে সেই পথেই আবর্তিত হয়েছে ইতিহাস রচনার গতিপথ। হেরোডোটাসের জীবন ও কর্মকৃতিত্বের বিশ্লেষণ করে অধ্যাপক গিলবার্ট বলেছেন, দেশ ছেড়ে কথকতার বৃত্তি নিয়ে পুরোপুরি পর্যটকের জীবনযাপন করেছেন তিনি। চারণ কবিদের কবিতার ভাষার বদলে গদ্য ভাষাকে আশ্রয় করে তিনি স্থান থেকে স্থানান্তরের মানুষকে শুনিয়েছেন নতুন নতুন স্থান, সংস্কৃতি, জনজীবনের কাহিনী। গ্রিস পারস্যের মধ্যের সংগ্রামের কাহিনী শোনাতে গিয়ে তিনি তুলে ধরেছেন মানুষের সত্যিকার পরিচয়। হেরোডোটাসের ইতিহাস হলো বিচিত্র বিষয়ের সমাহার। আধুনিক ইতিহাসের সংজ্ঞা মেনে তার গ্রন্থবদ্ধ বিষয় নিছকই ইতিহাস মাত্র নয়। তার গ্রন্থে যেমন রয়েছে বিভিন্ন স্থানের ভৌগোলিক বিবরণ, তেমনই রয়েছে পুরা কাহিনী, লোককথা, গীতিকাহিনী, বিজ্ঞান বিষয়ের আলোচনা, প্রচলিত জনশ্রুতি সহ নতুন নতুন অনেক গল্প। বৈজ্ঞানিক গবেষকের দৃষ্টি দিয়ে বিচার বিশ্লেষণ করে প্রতিটি বিষয়ের সত্যতা যাচাই করার পরে হেরোডোটাস নিঃসন্দেহ হবার পরেই তা লিপিবদ্ধ করে গেছেন। হেরোডোটাসের পর্যবেক্ষণ শক্তি ছিল অত্যন্ত তীক্ষ্ণ। তবে এটা অস্বীকার করার উপায় নেই যে কোনো কোনো কাহিনীকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্যই তিনি সচেতনভাবে নীতিকথার অবতারণা করিয়েছেন। কোনো ধর্মীয় তত্ত্ব বা নীতিবাণী প্রচারের কোনো উদ্দেশ্য তার ছিল না, একথা নিঃসংশয়ে বলা যায়। এতক্ষণ আপনারা শুনলেন ইতিহাসের জনক হেরোডোটাসের বর্ণময় জীবন কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।